উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন আদিল মির্জাস বেলাভড, লিখেছেন নাবিলা ইশক, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 21। নভেম্বর পেরিয়ে এলে ডিসেম্বর। সূর্য ওঠার সময় হয়ে গিয়েছে। ঘড়ি কাটা ছুঁয়েছে 6টা 14-তে, তবে সূর্য ওঠেনি। মেঘে ঢেকে আছে আকাশ। গত মাস থেকে সূর্য পুরোদমে ওঠার তেমন সুযোগ পায়নি। আকাশ সর্বক্ষণ মেঘলা থাকে। এতে করে প্রকৃতিতে শীতের আলোড়ন বেড়েছে কয়েক গুণ। ঘাসের ডগায় ডগায় শিশির বিন্দুর আধিপত্য। মনে হচ্ছে কুয়াশা মিলিয়ে গিয়েছে সবটা। রোজা ভেতর থেকে বেরিয়ে এলো, সত্য ঘুম ভাঙা তার চোখে মুখে লালিমা। পরনে নাইট গাউন, উপরে শুভ্র চাদর রাঙানো, চুলগুলো এলোমেলো খোপায় বাঁধা। তার পিছু পিছু নূরজাহানও বেরিয়েছে। রোজা জুতো জোড়া খুলে ফেললো সিঁড়ির কাছে এসে। নূরজাহান মুখ খুলল কিছু বলবে বলে, অথচ বলল না। রোজার মন উপভোগ্য চোখ মুখ দেখে অগত্যা নিজেও জুতো জোড়া খুলে নগ্ন পায়ে ঘাসের পথটুকু হাঁটলো মালকিনের দেখা দেখি। থোর তিতান ছুটে এলো তখনই, ঘুরছে তার চারিপাশে। রোজাকে বেশ পছন্দ হয়েছে। রোজা হাঁটলো বাগানের পাশটা জুড়ে। তার পিছু পিছু কিছুক্ষণ হেঁটে তিতান থোর বসে পড়ল। ফুলগুলো শিশিরে ভিজে আছে, কেমন টকবগিয়ে আছে। নূরজাহান এ যাত্রায় বলল, ঠান্ডা লাগবে ম্যাডাম। রোজা হাসলো শব্দহীন। চাদরটা গায়ে আরও ভালোভাবে জড়িয়ে কুয়াশায় ঢেকে যাওয়া চারপাশটা দেখতে দেখতে বলল, এতটাও নাজুক নই আমি। নাজুক নন সত্য, ননির পুতুল বলে স্যার। রোজা চটকালো সামান্য, সঙ্গে সঙ্গে ফিরে তাকালো, দেখলো নূরজাহানের ঠোঁটে মৃদু হাসির রেখা, চোখে দুষ্টুমির ছটা। রোজা দৃষ্টি এড়ালো। কানে ভাসলো একটা গম্ভীর কণ্ঠ, যা ভীষণ অনায়াসে বলে বসেছিল, আমার ননির পুতুল। রোজার হৃৎপিণ্ডটা সাথে সাথে দুবার ঝাঁপিয়ে ধাপিয়ে আগের জায়গায় ফিরে বসলো সে। অনুমনস্ক ভঙ্গিতে তাকালো উত্তর দিকে, যেখান থেকে আদিল মির্জার নিত্যদিনের ব্যবহৃত গাড়িগুলো নেই। গাড়িগুলো মাঝরাতেই বেরিয়ে গিয়েছে। ফিরেছিল বেশ রাত করে। ঘড়ির কাঁটা 12টা ছড়িয়ে একটা ছবে তার একটু আগে। ফের 4টে আগে বেরিয়ে গিয়েছে। রোজার ঘুমও ভেঙে গিয়েছিল লোকটার যাওয়ার সাথে সাথে। আদিল অবশ্য সাবধানে তার ওপর থেকে উঠে ভীষণ সতর্পণে নিঃশব্দে তৈরি হয়ে বেরিয়েছিল। অথচ রোজার ঘুমটা ছুটতেই আদিল উঠতেই তবুও সে ঘুমের ভান ধরে পড়েছিল। তারপর আর ঘুম আসেনি। কিছুক্ষণ বিছানায় একদম এপাশ ওপাশ করে অবশেষে উঠে পড়ল হৃদিকে দেখে। এসে ভোরটা উপভোগ করতে নেমে এলো। এই যাত্রায় কদম বাড়ল পাশে রাখা টেবিল চেয়ারের দিকে। গিয়ে বসলো চেয়ারে। নূরজাহান মিষ্টি করে শুধালো, ম্যাডাম কফি করে আনি? রোজা তাকাতে নূরজাহান পুনরায় বলে, আমার জন্য সাথে। হেসে ফেলল রোজা। মাথা দুলাতেই নূরজাহান ভেতরে চলে গেল। রোজা পাগালটা বাহুতে কাত করে রেখে নির্বিশেষে চেয়ে থাকলো কুয়াশার ভাঁজে ভাঁজে। অনুমনস্ক হলো দৃষ্টি, ভাষা ভাষা হয়ে এলো। সঙ্গে সঙ্গে একটা মুখ উদয় হলো সে ভাষা ভাষা চোখে। অস্পষ্ট থেকে তা পরিষ্কার হতে থাকলো ক্রমশ। কাটকাট একটা মুখ, ধূসর মনির দীর্ঘ ধারালো চোখ। যখন সরাসরি তাকালো তার চোখের মনে হলো হিংস্র একটা সিংহ চেয়ে আছে। শিকার করার পূর্বে তাকে দেখে নিচ্ছে আপাদ মস্তক। চমকে উঠল রোজা, মাথাটা ঝাঁকিয়ে আশেপাশে চেয়ে বুঝলো সে আদিলকে নিয়েই ভাবছিল আবারও। আজ নয়, এমন কিছুদিন ধরে এমন হচ্ছে। রোজা অনুমনস্ক হচ্ছে। এমন তো আগে হয়নি। রোজা তার 29 বছরের এই জীবনে কখনো কাউকে নিয়ে এত ভাবেনি। ক্রমশ সে শুধু হতবিহ্বল হয়ে অনুভব করে গেল কিছু একটা পরিবর্তন হতে শুরু করেছে। মম। গমগম কণ্ঠের ডাক কর্ণগোচর হতেই রোজার ভাবনা পালিয়ে কুয়াশার সাথে মিলিয়ে গেল। হৃদে ছুটে আসছে পরনে কার্টুনের স্লিপিং পিজি সেট। কোকড়া চুলগুলোতে রাতে বেনুনি করে দিয়েছিল সে। তা আপাতত এলোমেলো হয়ে পাখির বাসাতে রূপান্তরিত হয়েছে। নগ্ন পায়ে রীতি ছুটে এসেছে মায়ের কোলে। বুকে মিশে যেতেই রোজা তার গায়ের চাদর দিয়ে ঢেকে দিয়ে ফেললো এইটুকুনি শরীরটা। শুধু হৃদের মাথাটা বেরিয়ে আছে। বাচ্চা বাচ্চা চোখ মুখে ঠান্ডায় লালিমাই ছটা পড়েছে। বাচ্চাটার ঘুম পুরোপুরি হয়নি। মায়ের বুকে মিশে পুনরায় চোখ বুজে ঘুমিয়ে পড়েছে। রোজা নিঃশব্দে হেসে মুখ থেকে এলোমেলো চোখগুলো সরিয়ে চাদর দিয়ে ঢেকে দিল। নূরজাহান এলো তখনই। মেয়েকে এক হাতে বুকে আগলে অন্য হাতে বাড়িয়ে দেয়। কফির মগটা নিল রোজা। নূরজাহানকে বলল, প্রিন্সেসকে আমার কাছে দিন ম্যাডাম, আমি করে নিচ্ছি। গোমত বাচ্চাটা বোধ হয় শুনল সে কথা। বিপরীতে গুঙ্গিয়ে আরও গভীরভাবে নড়ে বোঝালো কারো কাছে যাবে না সে, তার মা বাতিত। রোজা হেসে বলল, রীতি পিঠ বুলিয়ে বলল, বসুন নূরজাহান, থাকুন আমার কাছে। নূরজাহান বসলো রোজার সামনে। কফির মুখে চুমুক দিয়ে আচমকা শুধালো, একটা প্রশ্ন করবো ম্যাডাম? রোজা মুখে চুমুক বসে তৃপ্তি পেয়েছে। কফিটা মজা হয়েছে বলে, করুন দা। নূরজাহান সময় নিয়ে এলো। রোজা ঝলমলে প্রাণবন্ত মুখে চেয়ে বলে বসলো, আপনার এখনকার লাইফ কেমন লাগছে ম্যাডাম? এমন এক সাধারণ প্রশ্নে আশ্চর্যিত হলো রোজা। পলক পড়ল না অনেকক্ষণ। দেখলো শুধু নূরজাহানের মুখ। ধীরে ধীরে দৃষ্টি শূন্যে পৌঁছে গেল। কেমন লাগছে এই জীবন?
প্রশ্নটা আবারও আওড়ালো সে। কেমন লাগছে? কেমন লাগছে? উত্তর পেল না, নাকি সে উত্তরটা বুঝতে নারাজ। রোজা দ্বিধাদ্বন্দ্বে থাকা মুখ চেয়ে নূরজাহানের অনুতপ্ত হয়ে বলল, কঠিন প্রশ্ন করে ফেললাম মনে হয়, দুঃখিত ম্যাডাম। রোজা জবাব দিতে পারে না, তার চোখে ভাসে এখনকার জীবন। এক এক করে সব। নূরজাহানের কথা ঘুরালো, প্রিন্সেস একদম সারের মতো হয়েছে, তাই না ম্যাডাম? রোজা মস্তিষ্ক ঘুরে যায় কথাই। ভাসে আদিল মির্জার মুখ আর হৃদির মুখ। বাবা মেয়ের চোখ, নাক, থুতনি একই রকম, ভ্রুজোড়াও একই রকম। আদিলের নাকের ডগায় আর ঠোঁটের নিচে তিল আছে। রীতি বাবার নাকের ডগার তিল পেয়েছে, ঠোঁটের নিচেরটা পায়নি। দুজন পাশাপাশি থাকলেই তাদের সম্পর্ক বলে দেওয়া যাবে। হঠাৎ কিছু একটা অনুধাবন করে রোজার বুকটা ছলাৎ করে উঠল। পর মুহূর্তে হৃৎপিণ্ডটা বার লাগলো ক্রমশ। এত খেয়াল করে না আদিলকে কখন দেখল, যখন তারা একসাথে শোয়, যখন তারই গায়ের উপরে পড়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। ম্যাডাম। রোজা চোখ তুলে তাকালো, চোখাচোখি, চোখে মুখে দ্বিধা, সংশয়। নূরজাহান মৃদু হেসে হাতটা বাড়িয়ে ধরল রোজার কপির মুখ ধরা হাতটা আশ্বস্ত করতে। হাতটা বলিয়ে বলল, খোদা তাহলে যা করেন ভালোর জন্যই করেন ম্যাডাম। রোজা মুখ ফুসকে বলে ফেলল, এই ভালো এমন জীবন তো আমি চাইনি নূরজাহান, আমি এমন কাউকে চাইনি। রোজা আর কিছু বলতে পারল না। নূরজাহান বুঝলো না না বলা কথাগুলো। রোজার হাত থেকে মগটা নিয়ে টেবিলে রেখে আলতো করে হাতটা ধরল। ক্রমান্বয়ে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, আপনি হয়তো চাননি ম্যাডাম, কিন্তু যে চেয়েছে সে হয়তো ভীষণ আরাধনা করে আপনাকে চেয়েছে বলেই পেয়েছে। হতে পারে আপনি তার জন্য খোদাতওয়ালার দেওয়া এক অনন্য উপহার। রোজা অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো নূরজাহানের মুখের দিকে। নূরজাহান ভীষণ স্বাভাবিক, তার চোখে মুখের অভিব্যক্তি যে ভীষণ রহস্যময় লাগলো রোজার কাছে। ভেতরে ধরপড়ানো ক্রমশ বাড়তে থাকলো। সূর্য ডুবেছে, চাঁদ উঠেছে আকাশের বুকে। আলমগীর সওদাগর মুখের হাসি নড়চড় হলো না আদিল মির্জার উপস্থিতিতে। স্বেচ্ছায় চেয়ার ছেড়ে উঠে এসে দিব্যি হাত মেলালো, যেমন বড় ধরনের লোকসানের উপর ব্যক্তি তার করেনি। হাত ভেঙে ধরিয়ে দেয়নি ভাঙা থালা। আদিল ভদ্রলোকের আচরণে সন্তুষ্ট হয়, হাত মিলিয়ে ঝাঁকুনি তুলে বেশ কৌতুক সুরে বলে, অহংকারের চেয়ে বাধ্যতা সুইট ইউমোর মিস্টার সওদাগর, আই লাইক ইট। আলমগীর সাহেবের হাতের আঙ্গুলগুলো নড়ল মৃদু। রাগে হাত মুকরাতে গিয়েও করলেন না, অভিব্যক্তিতে আসতে দিলেন না একচুল পরিবর্তন। সাবলীলভাবেই বললেন, বসে বসো, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। আদিল বসলো গিয়ে ফাঁকা সোফাটাই। তার এলোমেলো বসার ধরন। পেছনে শান্ত এলিন দাঁড়িয়ে আছে, বেশ বড়সড় রাইফেল হাতে দুজনের। শক্তি সামর্থ্য এক চমৎকার নিদর্শন। ওদিকে চোখ রাখল না আলমগীর সওদাগর। প্রয়োজনে মাথা নোয়াতে তিনি জানেন এভাবে তো আর এত দূর আসেননি। লাল রঙা মদ গ্লাসে ঢেলে আদিলের দিকে এগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, আমার নাতি কেমন আছে? আদিল নিল না মদের গ্লাস, ভ্রু তুলে তাকালো, যেন কি প্রশ্ন করেছে তা বোঝেনি। আলমগীর সাহেব আস্তে করে বললেন, যতই হোক আমাদের তো রক্ত আমিরা। আদিল বাঁকা হাসলো। এ যাত্রার সূক্ষ্ম ভঙ্গিতে একটা সিগারেট ঠোঁটের ভাঁজে পিষে তা ধরতে ধরতে রহস্যময় ভঙ্গিতে টেনে আওড়ালো, তাই? ইন্টারেস্টিং। আবার বলুন তো, আমি কিছু জানি না কেন? আলমগীর সাহেব ধমকালেন। এই মুহূর্তে বাচ্চা নিয়ে কথা বলে আগেই জল খোলাতে চাইলেন না। আদিল বরাবরই আমিরাকে নিয়ে ভীষণ হিংস্র, ঝামেলা করতে দুবার ভাববে না। খানিক চুপ থেকে কি ভাবলেন কে জানে। তিনি আলাপ ঘুরিয়ে ফেললেন, শোভান চৌধুরী গত হলো, রিনা আপাতত একটু মেন্টাল প্রেশারে আছে। শোভান চৌধুরীর পোলাপানগুলো ঝামেলা করছে, সম্পত্তির হকদার তো স্ত্রী হিসেবে রিনা নিজেও। সেই হকের জন্য এত ঝামেলা। কেবিনের দরজা খুলে প্রবেশ করলেন দিকপল চ্যাটার্জি, আইনমন্ত্রী আব্দুল মান্নান। দুজনেই শুনলেন আদিলের বিদ্রুপ। আপনার পারিবারিক আলাপ শোনার জন্য এখানে বসিনি এসে। এই আদিল মির্জার এত ফালতু টাইম নেই। না নিজেকে শান্ত রাখতে পারছেন না আলমগীর সওদাগর। ক্রোধ সামলে তাকালেন প্রবেশ করা আব্দুল মান্নানের দিকে। সে ভদ্রলোককে এসে গদগদ করে বসলেন আদিলের পাশে। আদিলের ফুলো মাসালসে আঙ্গুল দিয়ে গুঁতো মেরে বললেন, মাই বয়, ইউ লুকিং স্ট্রং। আদিল ফিরে তাকালো না। দিকপল চ্যাটার্জি আস্তে আস্তে বসলেন পাশে। আলমগীর সওদাগর মদের গ্লাসটা এগিয়ে দিলেন আব্দুল মান্নানের দিকে। ভদ্রলোক তা নিয়ে খেতে খেতে তাড়া দিলেন, কি জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো, আমি একটা ইম্পর্ট্যান্ট মিটিংয়ে ছিলাম। আলমগীর সওদাগর মুখ বাঁকালেন, সব জেনে শুনে নাচানা ভান করছে কেমন। পাঞ্জাবের কলারে আবার লিপস্টিকের দাগও। মিটিং না ছাই 19-20 বাধা পড়েছে তা বললেই হয়। মন্ত্রী সাহেব, আমার এক নৌকার মানুষ, একজন আরেকজনের সাহায্য, এটাই তো নিয়ম নাকি? আদিল কি কাজটা ঠিক করতেছে? আব্দুল মান্নান আগ্রহ দেখালেন বেশ। কি করেছেন শুনি? শোভান চৌধুরীর পোলাপানদের সাহায্য করতেছে, কোনোভাবে আগাতে পারছি না। আব্দুল মান্নান বেশ অভিনয় করে দীর্ঘশ্বাস ফেললেন। আদিলের দিকে ফিরে বলতে চাইলেন, খুব খারাপ, এটা কি ঠিক হচ্ছে না
আদিলের দৃষ্টি দেখতেই ভদ্রলোক চুপসে গেলেন। তার টাকার মেশিনে রেগে গেলেই তো সমস্যা। তিনি থামলেন। আলমগীর সওদাগর বুঝলেন, নিজে বললেন, দেখো, কোটি কোটি টাকার সম্পদ, রিনা এত মেহনত ওখানে। আদিল পায়ের উপরে পা তুলে তাকালো সোজা চোখে। মেহনত তো অবশ্যই, বিছানা এতকাল শুতে হলেও। আলমগীর সওদাগর নিচের ক্রোধ সামলাতে পারলেন না, মুহূর্তে দাঁড়িয়ে উঠে চিৎকার করে ওঠেন, আদিল, নিজের সীমারেখা অতিক্রম কইরো না, ফলাফল ভালো হবে না কিন্তু। আদিল স্বাভাবিক বেশ। ওয়াও, অ্যাপ সো আফ্রেড মিস্টার সওদাগর। ক্রোধে দিশাহারা হলেন আলমগীর সওদাগর। মুখে চাইলেন, বলে ফেললেন, সময় বাপকেও ছাড়ে না। তা তো তোমার চেয়ে ভালো জানার কথা। পরিণীতি কি হয় দেখেছো না, কিভাবে মারা পড়লে তোমার পা। আর বলতে পারলেন না আলমগীর সওদাগর। আদিল সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। আলমগীর সওদাগরকে পিষে ধরল কাচের টেবিলের ওপরে। ঘুষে মুখ বরাবর বসাতে যেতেই আলমগীর সাহেব মাথাটা সরিয়ে ফেললেন। আদিলের ঘুষে পড়ল কাচে, সঙ্গে সঙ্গে কাচ ভেঙে ঢুকলো হাতে। রক্তে ভেসে গেল সবটা। সেভাবে ক্রমান্বয়ে ঘুষে বসালো আলমগীর সওদাগরের মুখের ওপরে। শক্ত হাতের কয়েকটা ঘুষি চোয়ালে পড়তেই দাঁত ভেঙে রক্ত বেরিয়ে এলো। খান কি, দেখিস নাই কি হাল করছি ওই কুত্তার বাচ্চাদের? কুত্তারে দিয়ে জানোয়ারের বাচ্চাদের মাংস খাওয়াইছি, আমারে শেখাইতে আসছস পরিণীতি? আমি তোর পরিণীতি লিখব। ততক্ষণে শান্ত আর এলেন তাদের বডিগার্ড দিয়ে জায়গায় ফিরে হেলেছে। নৈবত্যে পড়ল ঝামেলায়। আর চোখে তুলে তাকাতেই শান্তর চোখের সাথে দৃষ্টি মিলল। ইশারা করে ছোটার ভঙ্গিমা ধরল নিজের বসকে রক্ষার করতে। সাথে সাথে শান্ত নৈবত্যকে পিষে ফেলল ফ্লোরের সাথে। দুটো কুচি মেরে আটকে রাখল। আব্দুল মান্নান সাহেব এ পর্যায়ে এসে আটকাতে চাইলেন। মার্চা খাওয়ার ততক্ষণে খেয়ে ফেলেছেন আলমগীর সওদাগর। জ্ঞান হারানোর অবস্থায় ভদ্রলোক। আদিল উঠে দাঁড়াতেই শান্ত ছাড়ল নৈবত্যকে, ফিরে গেল বসের পেছনে। একটা রুমাল বের করে বাড়ি ধরল। সে রুমাল দিয়ে হাত মুছতে মুছতে আদিল দরজার দিকে কদম বাড়ালো। বিপুল চ্যাটার্জি আর আব্দুল মান্নান নিজেদের মধ্যে চাওচাই করে পালালেন আদিলের পিছু পিছু। গাড়ি ছুটে চলেছে নির্জন মাঝ রাস্তায়। গন্তব্য বাংলো। আদিল মাথা এলিয়ে রেখেছে সিটে। বসে শক্তপোক্ত রাগে চমট বাঁধা মুখ দেখে শান্ত আজ আর বাড়তি কোনো কথা বলল না। নামের মধ্যে শান্ত আছে সে। গাড়ির ভেতরে দীর্ঘ সময় ধরে নীরবতা থমথমে রয়ে গেল। একসময় আদিল চোখ মেলল। নৈবত্যকে রাতে আসতে বল, কাজ আছে। শান্ত সঙ্গে সঙ্গে সাড়া দিল, ইয়েস বস। আদিল পাশ থেকে ল্যাপটপটা টেনে এনে উড়ুর উপরে রাখলো। স্ক্রিনে জ্বলে উঠতেই সরাসরি ঢুকে গেল সিসিটিভি ফোল্ডারে। মুহূর্তেই ভেসে উঠল বাংলোর বিভিন্ন প্রান্তরের লাইভ ফুটেজ। এক এক করে সবগুলো স্ক্রিনে চোখ বুলিয়ে হঠাৎ থেমে গেল তার দৃষ্টি। লিভিং রুম যা দেখলো তাতে অজান্তে তার ভ্রু সামান্য উঁচু হয়ে উঠল। দ্রুত ব্লুটুথ কানে গুঁজল সে। লিভিং রুমে দাঁড়িয়ে আছে নূরজাহান, মরিয়ম বেগম আর শাপলা বেগম। তিনজনের চোখেই মুগ্ধতা। সাউন্ড বক্সে বাজছে পুরনো একটা বলিউড গান। রীতি লাল একটা ওড়না গায়ে জড়িয়ে মায়ের সঙ্গে তাল মেলানোর আপ্রাণ চেষ্টা করছে। রোজা গানে তালে তালে তাকে নাচ শেখাচ্ছে। রীতি খিলখিল করে হাসছে। কখনো মায়ের চারিপাশে করছে, কখনো হাত বাড়িয়ে ধরার চেষ্টা করছে। নাচতে নাচতে রোজার গাউনটা বাতাসে বৃত্ত আকারে উঠল। সঙ্গে ঘুরে উঠল তার কোমল ছাপানো চুল। হাসতে হাসতেই সে রীতিকে কোলে তুলে নিল। মুহূর্তে মামির প্রাণখোলা হাসিতে ভরে উঠল পুরো লিভিং রুম। ঠিক তখনই ঘুরতে ঘুরতে রোজার দৃষ্টি গিয়ে থামলো এক কোণে চলতে থাকা সিসিটিভি ক্যামেরায়। মুহূর্তেই থেমে গেল তার পা ছোড়া। ঠোঁটের হাসিও মিলিয়ে গেল ধীরে ধীরে। বুকের ভেতরে টিপটিপ করে শব্দ তুলে কেঁপে উঠল হৃদস্পন্দন। সে চোখ ফিরিয়ে নিল। আবারও দ্বিধা পড়ে তাকালো ক্যামেরাটার দিকে। লোকটা নিশ্চয়ই এত সময় নেই বসে বসে সিসিটিভিতে তাদের এসব দেখবে। ঠিক তখনই রীতি মুখ বাড়িয়ে রোজার গালে একটা চুমু খেলো। জিজ্ঞেস করলো মিষ্টি করে, কি হয়েছে, থামলে কেন বম? রোজা মেয়ের দিকে তাকিয়ে জোর করে হাসলো। মাথা নেড়ে আবার নাচতে চাইলো, কিন্তু মনটা যেন আর অন্য কথা বলছে। কেন জানি মনে হচ্ছে ও পাশে আদিল মির্জা আছে। এতক্ষণ আদিলের চোখ স্থির ছিল। রোজা ক্যামেরার দিকে তাকানো দেখে তার দৃষ্টি আরও নিবিড় হয়ে উঠল। অদ্ভুত এক মুগ্ধতা ধীরে ধীরে ক্রাশ করলো তাকে। সে ভেবেছিল রোজা হয়তো বুঝে গিয়েছে, এখনই সরে যাবে, কিন্তু পর মুহূর্তে ঘটল সম্পূর্ণ উল্টোটা। রোজা আচমকাই সোজা করে দাঁড়ালো সিসিটিভি ক্যামেরার দিকে। রীতির ছোট্ট হাতটা নিজের হাতে নিয়ে ক্যামেরার দিকে তুলে নাড়িয়ে বলল। রীতি কিছু বুঝল না। মায়ের দেখা দেখে সেও নিষ্পাপ মুখে হাত নাড়িয়ে হাই জানাতে লাগলো অজানা সেই ক্যামেরাকে। রোজা মেয়ের কাণ্ড দেখে হেসে ফেলল। হাসতে হাসতে একবার সোজা তাকালো ক্যামেরার লেন্সের দিকে। ওপাশে আদিলের বুকের ভেতরে সময় থেমে গেল, সাথে হৃৎপিণ্ড। শ্বাস আটকে রইল কণ্ঠনালীতে। স্ক্রিন জুড়ে ভেসে থাকা হাস্যোজ্জ্বল মুখটার দিকে অপলক তাকিয়ে রইল সে। ওই হাসির রেশ কাটাতে বোধ হয় এই গোটা জন্মও কম পড়বে। রীতিকে ঘুম পাড়িয়ে রোজা নিচে নেমে এলো। দেওয়াল ঘরে কাটা ততক্ষণে একটা বিষ ছুঁয়েছে। আদিল এখনও ফিরেনি। অন্যমনস্ক চোখে সে একবার প্রধান দরজার দিকে তাকালো। সাধারণত রাত 1টা বাজতেই বাড়ি ফিরে আসে মানুষটা। আজ এখনও এলো না কেন?
সারাদিনও একবার বাড়িতে আসেনি। এতটাই ব্যস্ত, অজান্তেই তার সুন্দর মুখের ভ্রুদয় কুঁচকে রইল। বারবার দরজার দিকেও তাকাতে তাকাতে একসময় গিয়ে দাঁড়ালো প্রবেশদ্বারের কাছে। একটু দূরে সোজা হয়ে পাহাড়ের দাঁড়িয়ে আছে ক্লান্ত। এদিকে নূরজাহান তখনও জেগে। আদিল বাড়ি না ফেরা পর্যন্ত তিনি কোনোদিনই ঘুমাতে যান না। সে নীরবে এসে দাঁড়ালো রোজার পেছনে। একবার রোজার মুখের দিকে তাকিয়ে সব বুঝে ফেলল। মুচকি এসে বলল, ম্যাডাম বডিগার্ড ক্লান্তকে জিজ্ঞেস করলে কেমন হয়? রোজা চমকে উঠল আর চোখে একবার নূরজাহানের দিকে তাকিয়ে দ্রুত ঘুরে দাঁড়ালো। যেন কিছুই হয়নি এমন ভান করে গম্ভীর গলায় বলল, কার সম্পর্কে জিজ্ঞেস করব? নূরজাহান ঠোঁট চেপে হেসে ফেলল। ম্যাডাম, আমি তো কারো নাম বলিনি, শুধু বলেছি জিজ্ঞেস করতে। কথাটা শুনে রোজার মুখ গোমরা হয়ে গেল। চোখ রাঙিয়ে কিছু বলতে গিয়েও পারল না। খানিকটা লজ্জাও লাগলো। এত সহজেই কি তার মন পড়ে ফেলা চাই? সে মাত্র 2 কদম পিছিয়ে গিয়েছে। এমন সময় হঠাৎ ক্লান্তের গভীর কণ্ঠ ভেসে এলো। কণ্ঠে আর সেই অস্বাভাবিকতা নেই, বরফ শীতল কঠোরতা। লোক নিয়ে আসবো? বস ঠিক আছে। মুহূর্তেই রোজা তাকালো সামনে। ক্লান্ত ইতিমধ্যে নির্দেশ ছুড়ে দিয়েছে। ততক্ষণে স্থির ড্রাইভ ওয়েতে আচমকা ঝড় নেমে এসেছে। একের পর এক বডিগার্ড ছুটে বেরিয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িগুলো সারিবদ্ধ হয়ে ড্রাইভওয়ে আটকে দিল। চোখের পলকে সবাই প্রস্তুত। আর এক মুহূর্ত অপেক্ষা করল না রোজা। ছুটে গেল সামনে। তার চোখে মুখে এমন আতঙ্ক যা হয়তো সে নিজেও এর আগে কখনো টের পায়নি। কি হয়েছে? উনি ঠিক আছেন? ক্লান্ত থামল না। গাড়িতে উঠতে উঠতেই সংক্ষিপ্ত উত্তর দিল, বসের উপরে আক্রমণ হয়েছে ম্যাডাম, পরে বলি, আসি। কথা শেষ করে ইঞ্জিন গর্জে উঠল। পর মুহূর্তেই গাড়িগুলো ঝড়ের বেগে গেট পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। নিষ্ঠুর ড্রাইভওয়েতে কনকনে শীতের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে রইল রোজা। কনকনে শীতের চেয়েও শীতল তার হৃৎপিণ্ড। কেমন যেন মুষড়ে উঠেছে। বুকের ভেতরে অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এত বাজে অনুভূতি শেষবার বাবার অসুস্থতায় হয়েছিল। নূরজাহান শান্ত হয়েছে। বরাবরই সে নিজেকে এই সময় শান্ত রাখতে মাহির। ম্যাডাম, স্যার ঠিক আছে, আপনি ভেতরে আসুন, ঠান্ডা লাগবে। রোজা নড়ল না। তার দৃষ্টি দরজার দিক চোখে ভাসল আদিলের চোখ মুখ। যতবার ভেসে উঠছে ততবারই মনে হচ্ছে হৃৎপিণ্ড কেউ খামচে ধরেছে। রোজার অবস্থা দেখে দ্রুত এসে ধরল নূরজাহান। ম্যাডাম, কিছু হবে না, শান্ত হন। কিন্তু রোজা, তার কিছু একটা হচ্ছে। মনে হচ্ছে গোটা আকাশ ভেঙে পড়েছে মাথায়। নূরজাহান জোর করে ধরে আনলো তাকে ভেতরে। লিভিং রুমের সোফায় বসে এক গ্লাস পানি ধরিয়ে দিল হাতে। কিন্তু রোজা খেলো না, নিয়ে বসে থাকলো। ঘড়ি কাটা ঘুরছে তো ঘুরছেই। রাত গভীর হচ্ছে। ঘড়ি কাটা এসে ছুঁয়েছে 3টায়। নূরজাহান এই যাত্রায় বলে, ম্যাডাম আপনি কি ঘুমান? স্যার এলে আমি জানাবো। রোজা আর কিছু শুনল না, কোনো উত্তরও দিল না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। কতক্ষণ কেটে গেল তার হিসেব নেই। হঠাৎ পিনপতন নীরবতা চিরে ভেসে এলো একগুচ্ছ গাড়ির ইঞ্জিন। মুহূর্তেই পুরো বাড়ি ভরে উঠল সেই শব্দে। সঙ্গে সঙ্গে রোজা লাফিয়ে উঠে দাঁড়ালো। দ্রুত হাঁটতে হাঁটতে একসময় দৌড়ে থামলো সিঁড়ি বেয়ে। ঠিক তখনই গাড়িগুলো থেকে থামলো এসে ড্রাইভ ওয়েতে। তার বাকুল দৃষ্টির সামনে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আদিল। সেই মুখ, মানুষটা দেখতে রোজা থমকে গেল। মনে হলো এতক্ষণ ধরে থেমে থাকা তার হৃৎপিণ্ড চলতে শুরু করেছে। পর মুহূর্তেই তার চোখ গিয়ে আটকালো আদিলের ডান হাতে। তাজা রক্ত টপটপ করে পড়েছে ড্রাইভওয়ে মেঝেতে। মুহূর্তেই ছুটে গেল রোজা, গিয়ে দাঁড়ালো আদিলের একেবারে সামনে। এই মুহূর্তে তার যেমন বোধ নেই, অন্যরকম সে। দিশাহারা কণ্ঠে শুধু শুধালো, কি হলো? কিভাবে হলো? রক্ত পড়ছে কেন? ক্ষতটা চেপে ধরেননি কেন? বলতে বলতে আদিলের রক্তাক্ত ডান হাতটা নিজের হাতে তুলে নিল। তালুতে গভীর ক্ষত, অবিরাম রক্ত বেরিয়ে আসছে। থামার কোনো লক্ষণ নেই। রোজা কবজিটা শক্ত করে ধরে বলল, আসুন। আর কোনো কথা নয়। হাত ধরে টেনে হাঁটতে শুরু করলো। পুতুলের মতো আদিল তালে তাল মেলাচ্ছে, যেন আপাতত এই শরীর তার নিয়ন্ত্রণে নেই। দৃষ্টি সেটে রইল রোজার উপরে। ব্যস্ত হয়ে ছোট শরীরটার উপরেই রোজা তাকে এনে বসালো লিভিং রুমের সোফায়। নূরজাহান তখনই এগিয়ে এসেছিল। রোজা তাড়াহুড়ো করে বলে উঠল, নূরজাহান দ্রুত মেডিকেল বক্সটা এনে দিন। নূরজাহান ছুটে গেল। রোজার সমস্ত মনোযোগ তখন আদিলের ক্ষতবিক্ষত হাত ছুঁড়ে। 2 হাতে তালুতে হাতটা নিয়ে ভালো করে দেখল। গভীর ক্ষত, তারপরও কুচকেই রইল। চোখে মুখে চিন্তার ভাঁজ। নিচু স্বরে বলে গেল, কেমন? কি দিয়ে রেখেছে? এত গভীর ক্ষত, খুব ব্যথা করছে না? আদিল উত্তর দিতে পারল না। সে শুধু তাকিয়ে রইল রোজার উদ্বিগ্ন মুখটার দিকে। এমন মুখ সে আগে কখনো নিজের জন্য দেখেনি। রোজার এই পরিবর্তন। এর মধ্যে নূরজাহান মেডিকেল বক্স এনে পাশে রেখে নীরবে সরে দাঁড়ালো। রোজা দ্রুত মেডিকেল বক্স থেকে তুলে নিয়ে ক্ষতের উপরে চেপে ধরল। রক্ত ধীরে ধীরে মুছে সাবলন দিয়ে পরিষ্কার করতে লাগলো। কাজ করতে করতেই মাথা না তুলেই আস্তে জিজ্ঞেস করলো, ব্যথা পাচ্ছেন বেশি? হাতের ব্যথা নয়, আদিলের বুকের ভেতরে ব্যথা করছে অসহ্যকর সুখে।
সে খুব নিচু স্বরে উত্তর দিল, হুম। রোজার সাথে সাথে মাথা আরও নিচু করলো, ক্ষতের উপরে আলতো করে ফু দিল। দিয়েই গেল। ফু দিতে দিতে যত্ন করে আবার পরিষ্কার করলো ক্ষত। অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্ট লাগিয়ে সাদা ব্যান্ডেজ দিয়ে ডান হাতটা পেঁচিয়ে দিল ভীষণ সময় নিয়ে। এ পর্যায়ে যখন এত কাছ থেকে মাথা উঁচিয়ে তাকালো, সঙ্গে সঙ্গে থমকে পড়ল। চোখের খুব কাছে আদিলের মুখ। ধূসর চোখে দৃষ্টি পড়তেই রোজার হৃৎপিণ্ড গলায় উঠে আসে। বোধ ফিরল বুঝি। তার কাণ্ড কারখানা ভেসে উঠল মস্তিষ্কে। অথচ অনুশোচনা হলো না যখনই আদিলের এলোমেলো অবস্থা আর ক্ষতবিক্ষত দৃষ্টি হাতে পড়ল। চোখ নামিয়ে হাতটা আস্তে করে সোফার উপরে রেখে শুধালো, কি হয়েছিল? যা হয় প্রায়শই, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র। রোজা চুপ হয়ে গেল। সময় নিয়ে আওড়ালো, সতর্ক থাকবেন আরও। আদিলের জবাবটা এলো সাথে সাথে। আচ্ছা। রোজা বুঝলো না কি করবে। আর চোখে একবার চেয়ে জিজ্ঞেস করলো, খেয়েছেন কিছু? ব্যথার ওষুধ খেতে হবে। স্পষ্ট জবাব এক্ষেত্রে, খায়নি। নূরজাহান আশেপাশে নেই। রোজা নিজেই উঠে গেল। প্লেটে সাজিয়ে খাবার এনে আদিলের সামনে রেখে বসলো। লোকটা ডান হাতে ব্যান্ডেজ করা। আদিল নড়ছে না, চেয়ে আছে সেভাবেই, একইভাবে। কি এত দেখে? রোজা উৎসুক করলো কিছুক্ষণ। অবশেষে প্লেটে নিয়ে ফের গিয়ে বসলো পাশে। চামচ দিয়ে সবটুকু খাবার খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দিল। পুরোটার সময় সে একজোড়া দৃষ্টি অনুভব করে গেল, যে দৃষ্টিতে আর দ্বিতীয়বার মেলাতে পারেনি রোজা। অথচ পুনরায় আদিল শুয়ে পড়ল সোফায়, মাথাটা গুজে ফেলল রোজার কোলে। রোজা পুতুলের মতো বসে থাকলো, নড়চড় না অনেকক্ষণ। একসময় বুঝলো আদিল ঘুমিয়েছে। রোজা তাকালো। এলোমেলো চুলগুলোতে চোখে বিঁধল কেমন। অগত্যা সে চুলে হাত চলমান। এই বাড়ির প্রতিটি কোণা চেনা হয়ে গিয়েছে রোজার। কোন ঘরে কী আছে প্রায় মুখস্থ তার। এমন কোনো রুম নেই যেখানে সে ঢোকেনি। তৃতীয় তলায় আদিলের বেডরুম, জিম রুম, অফিস রুম সবে দেখা হয়ে গিয়েছে তার। শুধু একটি ঘর অদেখায় রয়ে গিয়েছিল, সাদের সুইমিং পুলের ঠিক পাশের ঘরটি। গতকাল রিদিকে নিয়ে সুইমিং পুলে নামার সময় আচমকা চোখে পড়েছিল ওটা। সচরাচর নজরে পড়ার মতো না। সাদা দেওয়ালের সঙ্গেই এত নিখুঁতভাবে মিশে আছে সাদা দরজাটা, যেন অস্তিত্বই নেই। দূরে থেকে দেখলে বোঝার উপায় নেই সেখানে কোনো প্রবেশপথ আছে। গতকাল তাড়াহুড়ো থাকায় আর খতিয়ে দেখা হয়নি তার। এখন সন্ধ্যা নেমেছে, আকাশে বসে আছে মস্ত বড় একটা চাঁদ। ছাদের এক কোণে দাঁড়িয়ে চারিপাশটা দেখেছিল রোজা। ওপরে থেকে পুরো প্রাসাদটাকে যেন কল্পনার কোনো রাজ্য মনে হচ্ছিল। চারিদিকে কঠোর নিরাপত্তা, অসংখ্য বডিগার্ড টহল দিচ্ছে, সিসিটিভি জাল ছড়িয়ে আছে পুরো এরিয়া জুড়ে। সেসব দেখতে দেখতে ধীর পায়ে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত নিচে অচেনা দরজার সামনে এসে দাঁড়ালো রোজা। দরজা ঠেলতে গিয়ে চমকে গেল। খেয়াল করলো হ্যান্ডেলের পাশেই বসানো ছোট্ট একটা ডিজিটাল কিপ্যাড। স্ক্রিনে চলছে ডেট বসানোর স্থান, ডেট লকড স্মার্ট ডোর। ব্রো কুচকে গেল রোজার। পুরো বাড়ির আর কোনো ঘরেই তালা নেই। তাহলে এই একটি ঘরে এত নিরাপত্তায় বন্ধ কেন? কিছুক্ষণ আগে অব্দিও এত আগ্রহ কাজ করেনি তার মধ্যে, অথচ মুহূর্তের মধ্যেই কয়েকগুণ বেড়ে গেল। হিমালয় ছুঁয়ে ফেলল। কেন এত কড়া নিরাপত্তা এখানে? রোজা ভাবলো। ঝটপট রীতি জন্মদিনের তারিখ বসালো সে। না, দরজা খুলল না। কিছুক্ষণ ফের ভাবলো আদিলের জন্ম তারিখ সেবার অনলাইনে ঘাটাঘাটিতে মনে রাখা হয়েছিল। জুন মাসের 30 তারিখ তার জন্মদিন। তারিখটি দিল রোজা। এবারও ব্যর্থ, খুলল না। তাহলে কি বাবা মায়ের জন্ম তারিখ বা মৃত্যুবার্ষিকী? কিন্তু পরক্ষণে মাথা নাড়ল, তার মন সায় দিচ্ছে না। হঠাৎ চোখে পড়ল নিজের বাম হাতের অনামিকায় হীরের এঙ্গেজমেন্টের রিংটা জ্বলজ্বল করছে। রিংয়ের ভেতর দিকে খোদাই করে দেওয়া হয়েছে তার পরিচয়। রোজা স্থির হয়ে গেল। চোখে মুখে উঠল দ্বিধা, সঙ্গে অকারণে এক লজ্জা। তার নিজের জন্মদিন, নিশ্চয়ই এটাও বাড়াবাড়ি রকমের গুরুত্বপূর্ণ সে না? নিজেকে নিজের ভাবনায় হাস্যকর লাগলো রোজার। তবুও চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। গভীর একটা শ্বাস নিয়ে নিজের জন্মদিনে তারিখটি টাইপ করলো সে। আঙুল থেমে রইল কয়েক সেকেন্ড। তারপর বিপ বিপ শব্দের অপেক্ষায় ছিল রোজা, কিন্তু কোনো সতর্কবার্তা এলো না। বরং ইলেকট্রনিক লকের শব্দ তুলে ধীরে ধীরে খুলে গেল দরজাটি। রোজা জমে গেল, পলক ফেলতেও ভুলে গেল সে। ঢোক গেল লোকটার এমন কাণ্ডে। কবে দিয়েছে এটা? ইদানিং। রোজার জন্ম তারিখটাও মনে রেখেছে। কয়েক মুহূর্ত পরে ধীরে ধীরে ভেতরে পা রাখলো। প্রথমেই লাইট জ্বালালো খুঁজে খুঁজে। ঘরটা অবাক করার মতোই সাধারণ। এমন লকটক করে একটা সাধারণ রুমের আড়ালে রাখার মানে কি? রুম আছে একটা বেড, একটি কালো সোফা, টেবিল চেয়ার, পরিপাটি ছিমছাম একটি কক্ষ। এমন ঘরের জন্য এত নিরাপত্তা, তাও আবার তার জন্মদিনের তারিখ দিয়ে। দরজা ঠেলে দিল, পুরোপুরি বন্ধ হলো না, অল্প ভাগ রয়ে গিয়েছে। উত্তর দিকের কাছের জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। নিস্তব্ধ রাত আর চাঁদের আলো। এক মুহূর্ত পর ফিরে দাঁড়াতেই তার দৃষ্টি পড়ল সামনের দেওয়ালে। আর সেই মুহূর্তে যেন তার ফুসফুস থেকে বাতাস উধাও হয়ে গেল। দেওয়াল জুড়ে টাঙানো বিশাল একটি ছবির ফ্রেম। আলোয় ছবিটা ঝলঝল করছে। মেয়েটাকে চিনতে এক মুহূর্ত সময় লাগলো না রোজার।
এটা তো সে নিজেই। আয়াত তালুকদার রোজা উদ্ভ্রান্তের মতো এগোলো। কদম কেমন থেমে থেমে এলো, হাত কাঁপছে। এটা কবে তোলা? এখনকার রোজা তো নয়, কত বছরের পুরনো ছবি এটা। তার কাছেও যে এই ছবি নেই। কম্পিত আঙ্গুলে ছবিটা ছুঁয়ে দিল সে। তারপর চোখে থেমে গেল ছবির কালো শাড়িটাই। হঠাৎই সব মনে পড়ে গেল রয়্যাল ক্যাফেতে যখন নতুন নতুন ঢুকেছিল। প্রথম নিউ ইয়ার ছিল ক্যাফেতে তার। কালো শাড়ি পরেছিল সে উদযাপন করতে। তাহলে এই ছবিটা সেদিনের। রোজার বুকের ওঠানামার গতি বাড়তে থাকে ক্রমশ, কাঁপতে থাকে ঠোঁট হাত। মুহূর্তে আতঙ্কে পা নিজের অজান্তেই পিছিয়ে গেল কয়েক কদম। পর মুহূর্তেই পিঠ গিয়ে ঠেকল একটা শক্তপোক্ত উষ্ণ বুকের ভাঁজে। থমকে গেল রোজা। দর পড়িয়ে উঠল হৃদস্পন্দন। নিঃশ্বাস আটকে এলো। ভয়ে কাটা দিয়ে উঠল গা। গাড়ির কাছে অনুভব করলো এক হিমশীতল স্পর্শ। আর কানের কাছে ঝুঁকে এলো আদিলের রহস্যময় কণ্ঠ, যা শুনে কেঁপে উঠল তার অস্তিত্ব। অ্যাফ্রেড আর ইউ? এক মুহূর্ত থেমে আবারও নিচু স্বরে ফিসফিস করে উঠল, লুক হাউ ফার আইভ কাম ফর ইউ মাই beloved রোজ আ। রোজা থরথর করে কেঁপে ওঠে, আতঙ্কে বাকরুদ্ধ হয়ে পড়ে। যখনই ধরপড়িয়ে ঘুরে তাকালো, এত কাছ থেকে আদিলের চোখে মুখে দেখে অস্পষ্টে বলে বসলে, ছবিটা কিভাবে পেলেন? রিসেন্টলি বাধাই করে টাঙিয়েছেন তাই না? বিপরীতে আদিল নুয়ে এলো, মাথাটা রোজার উঁচুতে বরাবর এনে ঘয়ার্ত চোখ দুটোতে চেয়ে আওড়ালো। হোয়াট ডু ইউ থিঙ্ক? রোজা পিছুতেও সামনে। কণ্ঠ বেড়ে গেল, কিভাবে সম্ভব? এটা এখানে কেন? কবে থেকে এখানে? আদিল আর আটকালো না, শুধু অনুসরণ করে তালে তাল মিলিয়ে এগোলো। যবে তোলা হয়েছিল তবে থেকে। রোজা পিঠ শব্দ করে ছবির সাথে লেগে গিয়ে ঠেকল। আদিল এসে দাঁড়ালো সামনে। নিপুণভাবে রোজার আতঙ্কে ভয়ে রীতিমতো নীল হয়ে যাওয়ার সুন্দর মুখে চেয়ে রইল। কাঁপল রোজার কণ্ঠ। কখনো সম্ভব না, খুঁজে বের করেছেন ছবি তাই না? আদিলের মুখটা আরও এগোলো। নাকে নাক ছুঁই ছুঁই অবস্থা। আওড়ালো সে, একটা কালো ক্যামেরার ছবি তুলেছিলাম সেদিন। হাসছিলে তুমি, ভীষণ হাসছিলে। আমি দৃষ্টি সরাতে পারিনি। সেই হাসি ভুলতে পারিনি পুরোটা মাস। রোজা শক্ত করে চোখ বুজে ফেলল। আমি এখানে কাজ করতে এসে। রোজা পুরোটা বলতে পারল না। আদিল ফিসফিস করে বলে গেল, তোমার আমার কাছে পৌঁছানো কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রতিটি পদক্ষেপ আমার সাজানো ছিল। তুমি শুধু হেঁটেছ। যে পথ ধরে আমার কাছে এসেছ, সেই পথটা আমি আদিল মির্জা বানিয়েছি বলেই আসতে পেরেছ। এখন আর ফেরার পথ নেই। আমি সব মুছে দিয়েছি। পেছনে ফিরে দেখো, আমি ছাড়া তোমার দৃষ্টির সীমানায় কিচ্ছু নেই। রোজার মাথা কাজ করলো না, কোনোভাবেই না। একটা মানুষ তাকে ম্যানিপুলেট করে গেল এতগুলো বছর আড়ালে অপটালে। অজানা একজন লোক তার জীবন নিয়ে খেললো। এত সাধের জীবনের সিদ্ধান্তগুলো লোকটার ইশারায় হয়ে এসেছে। খারাপ ভালো ভাবনার মাথায় এলো না তখনই। শুধু বিশ্বাসঘাতকতা মনে হলো, নিজেকে পুতুল খেলনা মনে হলো। ক্ষোভ ভয় সব মিলিয়ে রোজার হাত চলল। চরের সূক্ষ্ম আওয়াজ ভেসে বেড়ালো। আদিলের মাথা হেলে পড়ল, পড়েনি আজ, তবে সামান্য বেঁকেছে। রোজা ফুঁসছে, আপনি একটা সাইকো আপনি। রোজা আর বলতে পারল না। একটা রুক্ষ হাত এসে চোপাটা শক্ত করে ধরল, মনে হচ্ছে গুড়িয়ে ফেলবে। রোজা ব্যথা পেলেও গঙ্গালো না, রাগান্বিত চোখে চেয়ে থাকলো সামনে। দু হাতে ঠেললো আদিলের শক্তপোক্ত বুক। আদিলের চোখ জোড়া সেরকম ক্ষোভটা নেই, চর খেয়ে বিরক্ত মাত্র। রোজার হাত জোড়া আটকাতে ভীষণ স্পষ্ট ভঙ্গিতে কলার টাই দিয়ে বেঁধে ফেলল। নাগিনীর মতো ফোঁসফোঁস করা ঠোঁট জোড়ায় চেয়ে বলল, আমার মা বাবা অবধি চর মারেনি, সেখানে তুমি এই দুইবার এই সাহস দেখালে। বেশ করেছি, আরও দেওয়া উচিত। নির্লজ্জ লম্পট, ছি। আমি আমার বাড়িতে আজই ফিরব। বকাগুলো আদিল মির্জার মুখে শুনেছিল। শেষের লাইন শুনে ভ্রু তুলে তাকালো। স্বপ্নের তোমার বাড়ি, স্বামী সবাই আমি। পর মুহূর্তেই আদিলের একটা হাত পেঁচিয়ে ধরল তার পাতলা কোমর। পেটে চেপে মুহূর্তেই তুলে ফেললো কাঁধে। রুমের ভেতরে দেওয়ালে দেওয়ালে ভেসে বেড়ালো গম্ভীর কণ্ঠের মৃদু আওয়াজের কথাগুলো। ইউ ওয়ার অলওয়েজ মেন্ট টু বি মাইন রোজা। ইউ নেভার এসকেপ মি, নট ইন দিস লাইফ টাইম। ভাও, কি সুন্দর কথা।